সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করতে চাচ্ছি। আমি আজকের ক্লাসে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা নাম হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার সমতাকরণ। আমরা এই বিষয়টা পড়তে যাই অনেকেই বুঝতে অসুবিধা বোধ করি, তো আমি চেষ্টা করবো বিষয়টাকে কিভাবে ক্লিয়ার করা যায়। আশা করি সবার ভালো লাগবে। তো শুরু করা যাক। আমরা আজকে যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া সমতাকৃত সমীকরণ উপপাদন। তবে আমাদের এই বিষয়টা বোঝার আগে আরও একটা বিষয় আমাদের সবারই মনে রাখা লাগবে, সেটা হচ্ছে মাদক। মাদক সম্বন্ধে আমাদের ধারণা থাকা লাগবে। মাদক যেন আমাদেরকে ধ্বংসের দিকে না দিয়ে যেতে পারে, বা মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা আমাদের নিজেদেরকে এবং নিজেদের ফ্যামিলির লোকজনকে এবং আশেপাশে যারা আছে তাদেরকে সবাইকে সচেতন করার চেষ্টা করবো, আমাদেরকে যেন মাদক বিষয়টা গ্রাস না করতে পারে সেই বিষয়ে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। তো আসো শুরু করা যাক আমাদের আজকের টপিক, সেটার নাম হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া অর্ধকৃত সমীকরণের সমতা সাধন। এই উদাহরণটা আসলে আমরা এত দেখে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা না দেখেই বা মুখস্থ আকারে বলে দিতে পারবো যে এখানে সোডিয়াম বিজারক এবং ক্লোরিন জারক। আমরা এটা এসএসসি থেকে অনেক কিছু শিখছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়ামকে কেন বিজারক বলবো, কারণ আমাদের জানা আছে ধাতুসমূহ বিজারক। আর ক্লোরিনকে আমরা কেন জারক বলবো, কারণ সচরাচর এটা বিবেচনা করা হয় যে অধাতু সমূহ হচ্ছে জারক। তবে হাইড্রোজেনে কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও কিন্তু কন্ডিশন অনুযায়ী কিন্তু তার বিজারক ধর্ম কিন্তু আছে, অর্থাৎ হাইড্রোজেন কিন্তু আবার ইলেকট্রন শুধু গ্রহণ নাই ত্যাগও করতে পারে। আর বিজারক কাকে বলা হয়? আমরা জানি যে বিজারক তাকেই বলা হয় যে ইলেকট্রন কি করতে পারে, ত্যাগ করতে পারে। এখানে সোডিয়াম কি করছে, ইলেকট্রন ত্যাগ করছে, এই কারণে সে একটি বিজারক। কারণ বিজারক ইলেকট্রন ত্যাগ করে, আর বিজারক ইলেকট্রন ত্যাগ করে নিজে জারিত হয়ে যে বিক্রিয়াটাতে অংশগ্রহণ করে তার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। অন্যদিকে অধাতু বা জারক ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয়ে ঘটায় বিজারণ একটা বিক্রিয়া, এটা আমরা জানি। কিন্তু আমি জানি যে ত্যাগ ছাড়া গ্রহণ হয় না, বা গ্রহণ ছাড়া ত্যাগ হয় না, অর্থাৎ জারণ ছাড়া বিজারণ হবে না এবং বিজারণ ছাড়া জারণ হবে না। আমি কোনো একটা আলোচনাতে বা কেউ একজন শুধুমাত্র যদি বলে থাকে যে জারণ বিক্রিয়া, তার মানে সেখানে বিজারণ ঘটছে। আর যদি কেউ বলে থাকে যে বিজারণ ঘটেছে, তার মানে তার পাশাপাশি কিন্তু জারণেরও একটা ব্যাপার আছে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। ওকে, ফলে এখানে ধাতু সমূহ বিজারক, অধাতু সমূহ জারক, এই বিষয় সম্বন্ধে আমার ধারণা হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে আমি কি দেখতে পারি যে এখানে এর সোডিয়ামের জারণ সংখ্যা মৌল অবস্থায় আছে, তার কারণে এটা জারণ সংখ্যা 0। তার মানে জারণ সংখ্যা 0 থেকে এখানে জারণ সংখ্যা হয়েছে +1, অর্থাৎ জারণ বিক্রিয়ায় কিন্তু জারণ সংখ্যার মান বৃদ্ধি পায়। অন্যদিকে আমি লক্ষ্য করে দেখি এখানে ক্লোরিনের জারণ সংখ্যার মান কিন্তু 0, কিন্তু এখানে হয়েছে -1। তার মানে বিজারণ বিক্রিয়ায় জারকের জারণ সংখ্যা হ্রাস পায়। ওকে, ফলে আমি কি করতে পারি যে একটি বিক্রিয়ায় কার জারণ সংখ্যা বৃদ্ধি ঘটেছে, কার জারণ সংখ্যা হ্রাস পাইছে, এইটা দেখেও কিন্তু আমি ওই বিক্রিয়াতে কে জারক এবং কে বিজারক সেটা কিন্তু বলে দিতে পারি। অন্যদিকে একটা বিষয় লক্ষ্য করা যায়, আমরা জানি যে আমি যদি কাউকে 10 টাকা দান করে, তার মানে বুঝতে হবে সে 10 টাকা গ্রহণ করেছে। অর্থাৎ কেউ যদি বুঝে থাকে যে বলা হয় যে একজন 10 টাকা গ্রহণ করেছে, তার মানে বুঝতে হবে সেখানে 10 টাকা দান করেছে। আমি জানি কিন্তু ক্লোরিন কিন্তু শুধু সিএল আকারে থাকতে পারে না, ক্লোরিন কিন্তু মৌলিক অণু আকারে থাকে। সেক্ষেত্রে আমি এখানে 2Cl লিখতে পারবো, কারণ 2Cl কি করে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে, দুইটা 2Cl মাইনাস কি করে, পোলার আয়ন তৈরি করে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে ক্লোরিন গ্রহণ করতে বাধ্য দুইটা ইলেকট্রন, কিন্তু সোডিয়াম তাকে দিচ্ছে কয়টা, একটা। যার কারণে এক্ষেত্রে একটি ক্লোরিন মৌলিক অণুই কি করতে পারে, আমার দুইটা সোডিয়াম পরমাণু থেকে দুইটা ত্যাগকৃত ইলেকট্রন সে কি করতে পারে, গ্রহণ করতে পারে। এক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সোডিয়ামের দানকৃত ইলেকট্রন সংখ্যা ক্লোরিনের দানকৃত গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান। আমি এই রিয়াকশনটা দিয়ে এমসিতে হোক বা কোথাও সৃজনশীল প্রশ্নতে হোক জিজ্ঞাসা করলাম যে এখানে কি এটা কি একটা জারণ বিজারণ বিক্রিয়া? প্রথম প্রশ্ন তাই, হ্যাঁ ঠিক আছে, জারণ বিজারণ বিক্রিয়া। কেউ বললে হ্যাঁ এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে প্রশ্নটা হচ্ছে তাহলে এটা যে একটা জারণ বিজারণ বিক্রিয়া, তার সপক্ষে আমরা কিভাবে যুক্তি দিতে পারবো, সেটা আমি কিভাবে বুঝবো? তখন কি উত্তর আসবে? তখন উত্তর আসবে যে এই বিক্রিয়ায় আমাকে বিজারক চিহ্নিত করতে হবে এবং জারক চিহ্নিত করতে হবে, এবং বিজারক জারক চিহ্নিত করে যদি আমি জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটায় যদি আমি জারিত কে হয়েছে বিজারিত কে হয়েছে বলে দিয়ে কার জারণ ঘটছে কার বিজারণ ঘটছে এটা যদি বোঝাই দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে টেস্ট করে দেখা যায়, আমি যদি এখানে লেডের জারণ সংখ্যা যাচাই করি, লেডের জারণ সংখ্যা কত, তাহলে আমি দেখতে পারবো যে লেডের জারণ সংখ্যা হচ্ছে +2। আমরা কিভাবে নির্ণয় করতে পারি যে পিবিও
আমরা এটা করছি, আমরা জারণ সংখ্যা অক্সিডেশন নাম্বার নির্ণয় শিখছি, জানি না কার লেডের x ধরলাম, অক্সিজেনের জানি -2 সেটা 0, সুতরাং x +2, তার মানে লেডের জারণ সংখ্যা +2। এখন আমি লেডের এখানে জারণ সংখ্যা জানি +2। এবার আমি এই পাশে এসে যদি লেডকে জিজ্ঞাসা করি যে লেড তোমার জারণ সংখ্যা তো +2 ছিল, এই পাশে এসে তোমার জারণ সংখ্যা কত, সে বলবে যে আমার জারণ সংখ্যা 0 হয়েছে। তো তাকে আমি তখন বলবো যে কি ব্যাপার, তুমি +2 থেকে 0-তে আসছো, তোমার তো তাহলে কি হয়েছে, স্ট্যাটাস কমে গেছে। স্ট্যাটাস বলতে আমি এখানে আসলে বোঝাতে চাচ্ছি যে মানে জারণ সংখ্যা, মানে আমি ধরলাম যে পজিটিভ দিকে জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে তার স্ট্যাটাসটা বৃদ্ধি পায়, আর নেগেটিভ দিকে তার জারণ সংখ্যা হ্রাস পাওয়াটা মানে তার স্ট্যাটাস হ্রাস পায়। ফলে এখানে এটা কি হবে, এটা হচ্ছে জারক হবে। জারকের কি হবে যে জারণ সংখ্যা হ্রাস পায়, এটা একটু আগে আমরা শিখে আসলাম। অন্যদিকে আমি কার্বন মনোক্সাইডের কার্বনের জন্য যদি জারণ সংখ্যা মান নির্ণয় করে দেখতে পারবো যে এর জারণ সংখ্যার মান +2, কিন্তু এখানে যদি আমি কার্বনের জারণ সংখ্যার মান নির্ণয় করে পাবো হচ্ছে +4। এখন আমি দেখতে পাচ্ছি যে এর জারণ সংখ্যার মান +2 থেকে কোথায় বৃদ্ধি পাইছে, +4 এ বৃদ্ধি পাইছে। ফলে এই বিক্রিয়াতে আমি একে কি বলতে পারবো, সেটার নাম হচ্ছে বিজারক। কেন বিজারক বলতে পারবো, কারণ আমি জানি যে বিজারকের জারণ সংখ্যা কি হয়, জারণ সংখ্যা বৃদ্ধি পায়। ফলে এখানে এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া এই কারণে, কারণ এখানে জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটছে এবং আমি আইডেন্টিফাই করতে পারছি কে জারক এবং কে বিজারক। অন্যদিকে আমি জানি যে বিজারক নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে ঘটায় জারক, আর জারক কি হয়, নিজে বিজারিত হয়ে অন্যকে জারিত করে ঘটায় বিজারক। ফলে আমি এখানে বলতে পারি যে এখানে লেড অক্সাইড একটি জারক বিধায় কার্বন মনোঅক্সাইডকে জারিত করে নিজে বিজারিত ঘটায় বিজারক বিক্রিয়া। অন্যদিকে কার্বন মনোঅক্সাইড বিজারক হওয়ার কারণে সে কি করে, লেড অক্সাইডকে বিজারিত করে নিজে জারিত হয়ে ঘটায় জারণ বিক্রিয়া। ফলে এই বিক্রিয়ায় কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে, কোনটা জারণ বিক্রিয়া হবে কোনটা বিজারণ বিক্রিয়া, সেটা কিন্তু আমি নির্ণয় করতে পারি। ফলে এখান থেকে এইটার জন্য আমি যদি লিখি তাহলে সেটার জন্য আমি বলতে পারবো সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, যদি আমি এটাকে আইডেন্টিফাই করি। আর এটার জন্য যেটা লিখতে পারবো সেটার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। এবং আরো সঠিকভাবে বলা উচিত যে এটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া, এটা হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া। কারণ জারণ বিজারণ টোটালটা মিলাই কিন্তু একটি বিক্রিয়া। ফলে আমি শুধু জারণকে বিক্রিয়া বললে কিন্তু একটু ভুল থেকে যায়, বলা উচিত যে জারণ অর্ধবিক্রিয়া এবং বলা উচিত বিজারণ অর্ধবিক্রিয়া, নট বিজারণ বিক্রিয়া। আমার চোখের সামনে এরকম একটা রিয়াকশন আছে, রিয়াকশন দিয়ে এখানে হট চিহ্ন আছে, মানে এখান থেকে কি কি তৈরি হতে পারে। এইবার সেইটা তৈরি হওয়ার সাথে সাথে আমাকে এখানে কি করতে হবে, এটা একটা এখানে আমাকে জারক বিজারক চিহ্নিত করতে হবে। জারক বিজারক চিহ্নিত করে বলতে হবে যে কার এখানে জারণ ঘটছে কার এখানে বিজারণ ঘটছে। এবং এই জারণ বিজারণ বিক্রিয়া সাহায্যে আমরা অর্ধবিক্রিয়ার সমীকরণ তৈরি করব। অর্ধবিক্রিয়ার সমীকরণ তৈরি করে সেখান থেকে ইলেকট্রনের আমরা সমতা সাধন করব। ইলেকট্রনের সমতা সাধন করে আমরা এর আয়নিক সমীকরণ তৈরি করব। আয়নিক সমীকরণ থেকে আণবিক সমীকরণ তৈরি করব। আণবিক সমীকরণ থেকে আমরা কি কি প্রোডাক্ট তৈরি হবে সেটা পেয়ে যাব এবং তার সমতাকৃত সমীকরণ পাবো। এখন আমি এতক্ষণ যে আলোচনা আগের দুইটাতে করছি সেখানে লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে কিন্তু দুইটা ছিল। প্রথমটাতে ছিল সোডিয়াম, পরেরটাতে ছিল কি ক্লোরিন। ওকে, তারপরে ছিল লেড অক্সাইড আর একদিকে ছিল কার্বন মনোঅক্সাইড। ফলে দুইটা আমার বিক্রিয়ক জানা ছিল। এখন দুইটা বিক্রিয়কের যদি আমি একজনকে বুঝে চাই যে অমুকটা হচ্ছে জারক, তাহলে অন্যজনকে আমি বিজারক বুঝে যাব। বা একজনকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি, বা একটি যৌগকে যদি আমি যৌগ বা মৌলকে যদি আইডেন্টিফাই করতে পারতাম যে এটা বিজারক, তাহলে অন্যটা কিন্তু কি হতো, জারক হতো। কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পারি সেটা হচ্ছে যে এখানে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট এবং ফেরাস সালফেট আছে এবং মাঝখানে H2SO4 আছে। প্রশ্নটা হচ্ছে যে এখানে তো তিনটা যৌগ আছে, এই তিনটা যৌগের মধ্যে তাহলে কে জারক আর কে বিজারক। ফলে এখানে তিনটা যৌগের মধ্যে আমার দুইজনকে আমি আইডেন্টিফাই করছি, তাহলে বাকি একজন কি হবে, খুবই স্বাভাবিক প্রশ্ন। তাহলে বাকি একজন কি হবে, সে কি জারণ বিজারক উভয় নাকি কোনো কিছুই না। এটাও আমরা জারণ বিজারণ যখন সমতাকৃত অধ্যায় করবো বা সমীকরণ করবো বা আলোচনা করবো সেটা আমরা বুঝে দেবো। সেটা হচ্ছে যে এখানে H2SO4 আসলে এটা একটা অ্যাসিড। এক্ষেত্রে এই বিক্রিয়ায় এর জারক না, এটা বিজারক না, কিন্তু এই অ্যাসিডটা পটাশিয়াম ডাইক্রোমেটের জারক ধর্ম প্রদর্শনের ভূমিকা আছে। অর্থাৎ K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট একটি জারক পদার্থ। এই জারক পদার্থটার যে অক্সিজেন আছে সেই অক্সিজেনটা জাইমান অক্সিজেন তৈরি করতে হবে। এই জাইমান অক্সিজেন তৈরি করতে বা তার জারক ধর্ম প্রদর্শনে যে
জিনিসটাকে, যে যৌগ তাকে সাহায্য করবে সেটার নাম হচ্ছে অ্যাসিড। এই অ্যাসিডটা দিলে পরে পটাশিয়াম ডাইক্রোমেট থেকে জাইমান অক্সিজেন তৈরি হবে, তখন সে জারক আকারে কাজ করতে পারবে। অন্যদিকে এখানে যদি আমি বুঝে যাই যে এটা একটি জারক পদার্থ, তাহলে এটা অবশ্যই একটি বিজারক পদার্থ। আচ্ছা, এটা আমার কথাবার্তার মাধ্যমে আমি বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি বাংলা বোঝাই, কিন্তু আমি তো আরো একটা স্টাইলে কিন্তু কে জারক কে বিজারক হবে সেটা কিন্তু আমি শিখে ফেলছি। সেটা কি মনে আছে? তো একটু আগেই বলে আসলাম, সেটা হচ্ছে যে জারণ সংখ্যার হ্রাসবৃদ্ধির দ্বারাও আমরা কিন্তু বলতে পারি যে এখানে কে জারক কে বিজারক। যদি আমরা প্রমাণ করতে পারি যে এখানে এই যৌগ থেকে জারণ সংখ্যা ক্রোমিয়ামের, কেন্দ্রীয় মৌল ক্রোমিয়ামের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, তাহলে অবশ্যই আমি তাকে জারক বলতে পারবো। এবং এখানে যে ধাতু আছে, যদি আয়রনের যদি জারণ সংখ্যা বৃদ্ধি ঘটে, তাহলে অবশ্যই আমি বলতে পারবো যে এখানে জারণ সংখ্যা যেহেতু বৃদ্ধি ঘটছে, তার মানে এখানে এটা বিজারক, কারণ বিজারকের জারণ সংখ্যা বৃদ্ধি পায় এবং জারকের জারণ সংখ্যা হ্রাস পায়। ওকে, ফলে আমি এই জিনিসটাকে আমি দর্শকায়ন বাদ দিয়ে লিখলাম। আর এখানে এটাকে কেন দর্শকায়ন বলছে, এটাকে কেন দর্শকায়ন বলছে, আমরা যখন আমার আলোচনা শেষে তোমরা যখন বাসাতে বইটা নিয়ে দেখবে যে স্যার কি আলোচনা করেছে, তখন কিন্তু এই বিষয়টা তোমরা বুঝতে পারবে। ফলে এই সমীকরণটাকে আমি আয়নিক সমীকরণ আকারে লিখে নিতে চাই। এইটাকে আমি আয়নিক সমীকরণ আকারে লিখে নিলাম। আয়নিক সমীকরণ আকারে লিখে নিলে এখানে Cr2O7 2 কেন লিখছি? আসলে এই 2 এর জন্য এখানে আমরা জানি যে পটাশিয়ামের কিন্তু জারণ সংখ্যা +1 আছে, কয়টা? 2টা। ফলে এই পটাশিয়ামকে যদি আমি 2টা একে ফেরত দিই, তখনই কিন্তু তার সামগ্রিক জারণ সংখ্যার যোগফল কিন্তু 0 হয়ে যায়। অনুরূপভাবে আমরা জানি সালফেটের এখানে 2 থাকে, এখানে আয়রনের 2+ আছে, যার কারণে এটা কি হলো যে 2- এবং +2 মিলে কি হলো নিরপেক্ষ হয়ে যায়। আর এখানে H+ বলতে আমরা যারা অ্যাসিড খার বিষয়টা বুঝি তারা জানে যে এখানে H+ বলতে এটা অ্যাসিড বোঝাইছে। ওকে, ফলে আমি এখন কি করতে চাই, আমার জারক জানা আছে, বিজারক জানা আছে, আমি এখন তার কি করতে চাই, জারণ বিজারণ অর্ধ সমীকরণ নির্ণয় করতে চাই। অর্ধ সমীকরণ নির্ণয় করে আমি তার সমকেতুকের সমীকরণ উপপাদন করতে চাই। তাহলে জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়াতে কে অংশগ্রহণ করে? বিজারক। তাহলে Fe2+ আয়নটা কি করবে? আরো একটি ইলেকট্রন ত্যাগ করে কি হবে? Fe3+ আয়নে পরিণত হবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে জারণ সংখ্যা +2 থেকে +3 তে তথা বৃদ্ধি ঘটছে, +1 পরিমাণ বৃদ্ধি ঘটছে। তার কারণে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে Fe2+টা এই রিঅ্যাকশনের জন্য একটি বিজারক পদার্থ, এবং বিজারকের কিন্তু জারণ সংখ্যা বৃদ্ধি পায় এবং সে জারণ অর্ধ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং তার ত্যাগকৃত ইলেকট্রনটা এখানে লিখে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে আমরা বিষয়টাকে এইভাবে লিখে থাকি যে এই পাশে লিখলাম না, এখান থেকে এইটা মাইনাস করে দিয়ে আমরা Fe3+ এইভাবে লিখেই বেশি অভ্যস্ত। বাট আমাদেরকে মনে রাখতে হবে যে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়ার সমতা কিন্তু সমীকরণ উপপাদনের ক্ষেত্রে আমাকে ইলেকট্রন ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যাটাকে ডান দিকে প্লাস চিহ্ন আকারে লিখতে হবে। আবার বলতেছি, আমার জারণ অর্ধ বিক্রিয়ার জন্য ত্যাগকৃত ইলেকট্রনটাকে ডান দিকে আয়নের সাথে যোগ চিহ্ন আকারে লিখতে হবে, এটা হচ্ছে নিয়ম। বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া কে অংশগ্রহণ করে? জারক পদার্থ অংশগ্রহণ করে। ফলে এখানে জারক পদার্থ কি আছে? পটাশিয়াম ডাইক্রোমেট আয়ন আছে, ক্রোমেট আয়ন। এক্ষেত্রে মনে রাখতে হবে যে জারকের কিন্তু ইলেকট্রন সংখ্যা, যোগকৃত ইলেকট্রন সংখ্যা কিন্তু আমার বামেই লিখতে হবে। সেক্ষেত্রে আমরা যোগ ইলেকট্রন সংখ্যা দিয়ে লিখতে পারবো Cr3+ যোগ 7H2। আর এখানে ক্রোমিয়ামের আছে কয়টা? 2টা। এখন আমি যে বিষয়টা আলোচনা করব, এখানে কেন 7H2 লিখলাম? যদি কোনো জারক পদার্থের যৌগে উচ্চ অক্সিজেন তথা অধিক পরিমাণ অক্সিজেন থাকে, তাহলে সেক্ষেত্রে যে কয়টা অক্সিজেন থাকবে সেই কয় অণু আমাকে পানি লিখতে হবে। যেহেতু এখানে 7 পরমাণু অক্সিজেন আছে, সেই কারণে আমাকে এখানে 7 অণু পানি লিখতে হয়েছে। অন্যদিকে আমি যখন ওখানে 7 অণু
পানি লিখছি সেক্ষেত্রে আমার কয়টা হাইড্রোজেন আছে 14টা, তার মানে 14H+ লিখতে হবে। সমীকরণটাকে আমি একটু রিয়ার্স করে দেখি। 14H+ 2Cr3+, এখানে 7 দুগুণে 14টার জন্য এখানে 14টা H+। এখন আমি বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমাকে নির্ণয় করা যায়। এখানে যদি আমি একটি ক্রোমিয়ামের জারণ সংখ্যা যাচাই করি তাহলে দেখতে পারবো যে ক্রোমের জারণ সংখ্যা +6 থেকে একটি ক্রোমিয়ামের জারণ সংখ্যা গেছে কত +3 তে। এখন বিবেচনা করা যায়, যদি কেউ +6 থেকে +3 তে যেতে চায় তাহলে অবশ্যই তাকে নেগেটিভ তথা 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। 3টা ইলেকট্রন গ্রহণ করে +3 হওয়া সম্ভব। ফলে এখানে একটি ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 থেকে এখানে একটি ক্রোমিয়ামের জারণ সংখ্যা +3 হওয়ার জন্য 3টি ইলেকট্রন গ্রহণ করে, 3টি ইলেকট্রন। কিন্তু এখানে ক্রোমিয়াম আছে কয়টা? 2টা। ফলে একটি ক্রোমিয়াম যদি +6 থেকে +3 হওয়ার জন্য 3টা ইলেকট্রন গ্রহণ করে, সেক্ষেত্রে 2টা ক্রোমিয়াম কি করবে? +6 থেকে +3 হওয়ার জন্য 3 দুগুণে 6টা ইলেকট্রন গ্রহণ করবে। একটি বিষয় লক্ষ্য করা যাক, আমার এখানে আয়রন কিন্তু দান করেছে একটি ইলেকট্রন, কিন্তু এখানে ক্রোমিয়াম আয়ন ইলেকট্রন গ্রহণ করছে কয়টা? 6টি। আমি কি জানি বিজারকের ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা এবং জারকের গ্রহণকৃত ইলেকট্রন সংখ্যা সমান, যার কারণে আমাকে কি করতে হবে? এখানে জারক যদি 6টি ইলেকট্রন গ্রহণ করে থাকে, বিজারককে অবশ্যই 6টি ইলেকট্রন ত্যাগ করতে হবে। ফলে আমি যদি এটাকে 1 নং সমীকরণ বিবেচনা করি, এটাকে 2 নং সমীকরণ অনুসারে বিবেচনা করি, ফলে আমি বলতে পারি যে এক্ষেত্রে 1 নং সমীকরণকে 6 দ্বারা গুণ করে 2 নং সমীকরণের সাথে কি করে পাই? যোগ করে পাই। তাহলে 6Fe2+ আর এখানে 6Fe3+, এখানে 6 ইলেকট্রন। আমি এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি যে বিজারকের ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা জারকের ইলেকট্রন সংখ্যা এই ক্ষেত্রে সমান। তবে এখানে আরো একটা জিনিস আমার একটু মিসিং আছে, এখানে পটাশিয়াম ডাইক্রোমেট যেহেতু অ্যাসিডের মাধ্যমে আছে, সেক্ষেত্রে আমার এখানে অ্যাকুয়াসটা লিখে নেওয়া উচিত ছিল। এই হচ্ছে বিষয়। এবার আমি এই দুটো সমীকরণকে কি করতে চাচ্ছি? যোগ করতে পারছি। ফলে এখানে আমার এই ইলেকট্রন কেটে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারি হচ্ছে 6Fe2+ অ্যাকুয়াস যোগ 14H+ যোগ Cr2O7 2-, আর এই পাশে আছে কত? 6Fe3+ 2Cr3+ যোগ 7H2O। এখন আমি কি করতে পারি? এখানে দশম আয়ন রূপে যে পটাশিয়াম এবং সালফেট আয়ন ছিল সেটা কিন্তু সরবরাহ করে এই আয়নিক সমীকরণটাকে আমি কি করতে পারি? আণবিক সমীকরণে রূপান্তর করতে পারি। আমি ইতিমধ্যে কিন্তু আমার যে সমতাকৃত জারক বিজারকের সমতাকৃত সমীকরণ যেটা তৈরি করতে হবে সেটা কিন্তু তৈরি করে ফেলেছি। ফলে এখন আমি চাইলে এটাকে আণবিক সমীকরণে নিয়ে যাওয়ার জন্য পটাশিয়াম এবং সালফেটকে যোগ করে একটা আণবিক সমীকরণে নিয়ে যেতে পারবো। এটা আমার বইতেও করে দেওয়া আছে, তোমরা যদি বই লক্ষ্য করো তাহলে সেখান থেকে কিন্তু বিষয়টাকে বুঝতে পারবে। ফলে আমি এখানে যদি সালফেট আয়ন সরবরাহ করি তাহলে লিখতে পারবো FeSO4, যেহেতু এখানে আয়ন 2 আছে 2, ফলে এখানে 6Fe, ফলে এখানে 6FeSO4 একই। অন্যদিকে এখানে এটার জন্য লিখতে পারবো 7H2SO4, এটার জন্য লিখতে পারবো 7H2SO4। আর এখানে আমি সেই পটাশিয়ামের K2টা দিয়ে দিলাম, তাহলে লিখতে পারবো K2Cr2O7, এখানে অ্যাকুয়াস, এটা অ্যাকুয়াস। আর এখান থেকে হবেটা কি? যেহেতু আমি এখন সমতাকৃত করে সমান করে ফেলছি, সেটা আমি সমান চিহ্নই দিয়ে দিলাম। লিখতে পারবো কি? এখানে ফেরিক সালফেট, তাহলে ফেরিক সালফেট Fe2SO4 3, আর এখানে লিখতে পারবো হচ্ছে Cr2SO4 3। আর যেহেতু আমি পটাশিয়াম নিচ্ছি, তার জন্য লিখতে পারবো হচ্ছে পটাশিয়াম সালফেট। যেহেতু আমি এখানে যখন K2 কে ব্যবহার করবো তখন ওই পাশে যাই কিন্তু হয়তো 2K+, অর্থাৎ আমি K2Cr2O7 থেকে যেমন 2Cr3+ পাই, আরো কিন্তু পাই 2K+। এই 2K+ এর জন্য আমি কিন্তু লিখতে পারবো K2SO4, আর এটার জন্য লিখতে পারবো সেটা আমি ইতিমধ্যে লিখে ফেলছি, যার কারণে K2SO4। আর এটাও হবে অ্যাকুয়াস, এটাও হবে অ্যাকুয়াস, আর এটা হলো 7H2। এখানে আয়রন ছিল কয়টা? আয়রন ছিল 6টি, এখানে 2টা ব্যবহার হয়েছে, যার কারণে আমি এখানে 3 দিলে 3 দুগুণে 6 পড়ে যায়। অন্যদিকে এখানে ক্রোমিয়াম ছিল কয়টা? 2টা,
এখানে কিন্তু ক্রোমিয়াম দুইটা ইতিমধ্যে হয়েছে, Cr2SO4 3 হয়েছে, আর K2SO4 7H2। আমি লক্ষ্য করি এখানে যদি এই 3 দিয়ে যদি আমি এই সালফেটকে বিবেচনা 3 3কে 9টি সালফেট আয়ন, এখানে আরো একটি সালফেট আয়ন 9 10, আর এখানে এই তিনটা মিলে আছে 13টা সালফেট আয়ন। অন্যদিকে আমি এখানে 7 এর যদি সালফেটকে খুঁজে পাই তাহলে 7টা, আর এখানে 6টি, এখানে 6টি, এখানে আছে 7টি, তাহলে 6 যোগ 7 সমান কত? 13। অন্যদিকে এখানে যদি আমি এটা বিবেচনা করি তাহলে 3 3কে 9 সালফেট, এখানে 3টা আছে আর এখানে 1টি আছে, টোটাল কত? 13। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।